বাস্তবায়নের সুপারিশ নিয়ে সংকট ঘনীভূত। নভেম্বর হতে যাচ্ছে রাজনীতির গতিপথ নির্ধারণী মাস। তফসিলের আগে সুরাহা না হলে অনিশ্চিত গন্তব্যে যাবে দেশ, মত বিশ্লেষকের। খুলনায় ওয়ার্ড বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা, গুলিতে একজন নিহত, আহত একজন। মুন্সিগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ একজনের মৃত্যু। বিশ্বব্যাংক ঋণ ছাড়ের পরও প্রকল্পে ধীরগতি, সমালোচনার মুখে তড়িঘড়ি করে বে টার্মিনালের কাজ শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। চলতি বছর হবে ব্রেকওয়াটার নির্মাণ। এক নামে সিম সংখ্যা 10 থেকে 7 কমানোর উদ্যোগ বিটিআরসির। সংযোগ বন্ধ হবে 4.25 কোটি। বছরে 2000 কোটি টাকা রাজস্ব বঞ্চিত হবে সরকার, দাবি অপারেটরদের। এবং আফগানিস্তানের উত্তরাঞ্চলে 6.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, 7 জনের মৃত্যু, আহত 150 শতাধিক। ধ্বংসস্তূপের নিচে চাপা অনেকে, বাড়তে পারে হতাহতের সংখ্যা। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। একদিকে বিভিন্ন ইস্যুতে দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান, আবার সরকারের সঙ্গে টানাপোড়েন। আর এসবের মধ্যেই আগামী মাসে নির্বাচনের তফসিল ঘোষণার আগে মীমাংসা করতে হবে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুর। আর সে কারণেই নভেম্বর হতে যাচ্ছে রাজনীতির গতিপথ নির্ধারণী মাস। বিশ্লেষকরা বলেন, আলোচনার মাধ্যমে সবকিছুর সুরাহা সম্ভব, নতুবা অনিশ্চিত গন্তব্যে যাবে দেশের রাজনীতি। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। এই আস্থাটা বিশ্বাসযোগ্যতা তারা বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। মাইক্রো ক্রেডিটে বিরাট মানুষ, কিন্তু দেশের রাজনীতিতে এতই ছোট যে মাপাই যায় না। আমরা যদি মাঠে নামি তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল। গত সপ্তাহ জুড়েই অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এমন সব তোপ দাগিয়েছে রাজনৈতিক দলগুলো যারা সরকারের প্রতি সমর্থন দিয়ে এসেছে গোড়া থেকেই। অথচ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমার পর প্রতারণা আর বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয় সরকার আর ঐকমত্য কমিশনের বিরুদ্ধে। 1971 সালকে পুড়িয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। নোট অব ডিসেন্ট বা ভিন্নমত বাদ দেয় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছে বিএনপি। আবার রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টার স্বাক্ষরে সনদ বাস্তবায়ন আদেশ দাবিতে অনড় এনসিপি। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে বিএনপি গণভোটের বিরোধী হলেও নভেম্বরেই চাই জামায়াত। নভেম্বরেই গণভোট দিতে হবে। তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে। কিছুদিন আগেও দলগুলোর পরস্পর বিরোধী বক্তব্য অনেকাংশেই সীমাবদ্ধ ছিল নিজেদের মধ্যেই, কিন্তু সে গণ্ডি পেরিয়ে এখন তীর ছোঁড়া হচ্ছে সরকারের দিকে। দৃশ্যমান হচ্ছে সরকারের সঙ্গে দলগুলোর দূরত্ব। কিন্তু কেন বদলে গেল পরিস্থিতি? মূল সমস্যা হলো এই সরকার যে দায়িত্ব নিয়েছে বা রাজনৈতিক দলগুলোর অভিপ্রায় অনুযায়ী সরকার গঠিত হয়েছে, সরকারের সময়সীমা ঠিক না করা। দ্বিতীয় সমস্যা হচ্ছে আস্থার অভাব। রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে আস্থার সংকট আছে, আবার সরকারের প্রতিও তাদের আস্থার ঘাটতি আছে। সরকারও বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপে কখনো কোনো দল খুশি হয়েছে, কখনো কোনো দল বেজার হয়েছে। বিএনপি বলতেছে রেফারেন্ডাম নির্বাচনের দিন, পার্লামেন্ট ইলেকশন দিন। ইউনূস সাহেব এবং অন্যান্য পার্টি তারা বলতেছে না, আগে দিতে হবে। নির্বাচনে জয়লাভ করলে বিএনপি নাও দিতে পারে। হ্যাঁ, এই যে সন্দেহ, একে অপরের প্রতি সন্দেহটা, এটার জন্য গণ্ডগোলটা হয়েছে। একটি দল অন্য দলের প্রতি সন্দেহ করতেছে। আবার ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলে ডিসেম্বরেই ঘোষণা করতে হবে তফসিল। তার আগে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ দলগুলোর সঙ্গে দূরত্ব কমানো, সনদ বাস্তবায়ন পদ্ধতি আর গণভোট ইস্যুর মীমাংসা। সে কারণেই নভেম্বরকে বিবেচনা করা হচ্ছে গুরুত্বপূর্ণ মাস হিসেবে। ডিসেম্বরে তফসিল হওয়ার কথা। তফসিল হওয়ার পর যদি কোনো রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে অথবা নির্বাচনে অংশ না নেয়, সেটা কিন্তু একটা কঠিন অবস্থা তৈরি করবে। সে কারণে নভেম্বরেই সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার নির্বাচন করতে পারবে, এই আস্থাটা তৈরি হতে হবে। পর্দার অন্তরালে কিছু আলাপ আলোচনা করতে হয় রাজনীতিতে। সেই দিকে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলাপ আলোচনা করেন, তারপর এই সমস্যাটাকে সমাধান করতে হবে। তা না হলে আমার মনে হয় অসুবিধা হবে। বিভিন্ন ইস্যুতে দলগুলোর তীব্র বিরোধ যে অন্তর্বর্তী সরকারের জন্য অস্বস্তিকর, প্রকাশ্যে সে কথা জানিয়েছেন খোদ উপদেষ্টাদের কেউ কেউ। আলাপ আলোচনার পর আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে
যে অনৈক্যের সুর দেখছি এটা হতাশাব্যঞ্জক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। খুলনায় স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতার কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মামুন শেখ। এদিকে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এক কর্মী। দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সাথে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে গল্প করছিলেন খুলনার যোগীপাল ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখ। রোববার রাত ৯টার দিকে মহানগরীর আরংঘাটা থানার টিটিসি এলাকায় কয়েকজন দুর্বৃত্ত সেখানে ককটেল বিস্ফোরণ ও গুলি চালায়। এ সময় বিএনপি নেতা মামুন ও স্থানীয় মাদ্রাসা শিক্ষক ইমদাদুল গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে ইমদাদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মামুন মেম্বারের অফিসে বোম মারছে কে বা কারা, মেম্বারের সাথে মনে হয় কারো শত্রুতা ছিল, মেম্বারও গুলি খাইছে আর দুলাইয়ের গুলিটাই গলায় লাগিছে এখানে। এদিকে আধিপত্য বিস্তার নিয়ে মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে ইউনিয়ন বিএনপির দুপক্ষের সংঘর্ষ বাধে রোববার রাতে। এই সময় ওয়াহিদ মোল্লা গ্রুপের অনুসারী তুহিনকে লক্ষ্য করে অজির আলীর গ্রুপের লোকজন গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যায় তুহিন। 1 নম্বর 2 নম্বর ওয়ার্ড থেকে ওরা নানান জায়গা থেকে নানান লোক আইনে রাখছে। শুনতেছি যে আমাদের যে কোনো সময় আমাদের হামলা দেবে, আমাদের নামায় দেবে, আমাদের থাকতে দেবে না। আমি গ্রামের ভিতরে ছিলাম, পরে দুইটা আওয়াজ পাইছি, পরে স্কুল নিয়ে আইছি, শুনে চাস্তু ভাইয়ের গুলি করে ফালাই দিছে। আমরা এর সঠিক সুষ্ঠু মানে বিচার চাই আমরা নাকি হত্যাকাণ্ডের। এই ঘটনার পর উত্তেজনা বিরাজ করায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এটা নিয়ে তদন্ত শুরু করেছি, তদন্ত করে বিস্তারিত বলা যাবে। এলাকায় কিছুটা উত্তেজনা রয়েছে, যাতে সেই উত্তেজনা ছড়িয়ে না পড়ে সেজন্য আমরা কাজ করছি। নিহত তুহিন দেওয়ান মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা গ্রুপের অনুসারী ছিলেন। তানজিল হাসনাত, সময় সংবাদ। সমালোচনার মুখে অবশেষে তড়িঘড়ি করে বে টার্মিনালের দৃশ্যমান স্থাপনা নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চলতি বছরেই 102 মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ব্রেক ওয়াটার নির্মাণ এবং নেভিগেশন ইকুইপমেন্ট স্থাপনের কাজ শুরু হবে। বিশ্বব্যাংকের 650 মিলিয়ন মার্কিন ডলার ঋণ ছাড় হওয়ার পরেও কাজ শুরুতে ধীরগতি হওয়ায় সমালোচনার মুখে পড়ে বন্দর। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে অত্যাধুনিক বন্দর হিসেবে পরিচিত বে টার্মিনাল নির্মাণে 650 মিলিয়ন মার্কিন ডলার কয়েক মাস আগে ছাড় করিয়েছে বিশ্বব্যাংক। মূলত ব্রেক ওয়াটার নির্মাণ এবং নেভিগেশন যন্ত্রপাতি স্থাপনের জন্য বিশ্বব্যাংক সহজ শর্তে এই ঋণ অনুমোদন দেয়। তারপরও নানামুখী জটিলতায় কাজ শুরু করতে পারছিল না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অথচ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমাতে এই বে টার্মিনালের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। বলবো না যে বে টার্মিনাল আমাদের দরকার, আমি এটাও বলবো যে বে টার্মিনাল আমাদের নেক্সট ইয়ারে দরকার। উই নিডেড বে টার্মিনাল ইয়েস্টারডে, ইট ইজ সো ইম্পর্টেন্ট। 17,525 কোটি টাকার এই প্রকল্পে বিশ্বব্যাংকের সহায়তা হিসেবে থাকছে 9,333 কোটি টাকা, আর বাকি 6,500 কোটি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর নিজেই। নানামুখী জটিলতায় এই বে টার্মিনাল নির্মাণের কাজ পিছিয়েছে অন্তত 6 বছর। 2026 সালে যেখানে পুরোদমে অপারেশনে যাওয়ার কথা, সেখানে গড়ে ওঠেনি কোনো অবকাঠামোগত স্থাপনা। শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা, শেষ পর্যন্ত নড়েচড়ে বসেছে বন্দর কর্তৃপক্ষ। বিশ্বব্যাংকের অর্থায়নে শুরু হচ্ছে ব্রেক ওয়াটার নির্মাণ এবং নেভিগেশন ইকুইপমেন্ট স্থাপনের কাজ। বন্দরের তথ্য অনুযায়ী চলতি বছরে শুরু হবে ব্রেক ওয়াটার নির্মাণের কাজ। প্রাথমিক খরচ ধরা হয়েছে 100 মিলিয়ন মার্কিন ডলার। এর বাইরে বাড়তি 2 মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হচ্ছে নেভিগেশন যন্ত্রপাতি কিনতে। তবে চ্যানেল ড্রেজিং সহ প্রাথমিক কাজগুলোতে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি দ্রুত সময়ে প্রকল্প শেষ করতে সম্ভাব্য সব বিডার প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা আশা করছি আগামী 2-1 মাসের মধ্যেই বে টার্মিনালের ফিজিক্যাল কার্যক্রম শুরু হয়ে যাবে, আমাদের বিডাররা নিয়োজিত হয়ে যাবে। এই পর্যায়ে যারা প্রসপেক্টিভ বিডার আছে তাদেরকে নিয়ে আমরা একটা মত বিনিময় করছি। 2017 সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পে ভূমি অধিগ্রহণ জটিলতা যেমন ছিল,
তেমনি অর্থায়ন সংস্থা কে হবে তা নির্ধারণও সময়ক্ষেপণ হয়েছে সবচেয়ে বেশি। 2 বছর আগে অনুমোদন হওয়া প্রাথমিক ডিজাইনের উপর ভিত্তি করে ডিটেল ডিজাইনের কাজ শুরু করেছে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান শেলহর্ন। তবে জটিলতা এড়াতে ড্রেজিং, চ্যানেল তৈরি, ব্রেক ওয়াটার নির্মাণ, টার্মিনাল প্রস্তুত এবং ইন্টারকানেক্টিং একযোগে শুরু করার তাগিদ বন্দরের সাবেক কর্মকর্তার। যেটিও হয়েছে, টার্মিনালও হয়েছে, কিন্তু টার্মিনালের সাথে যে রেলওয়ে এবং রোড কানেক্টিভিটি NH1 এবং রেলওয়ের এটা হয়নি, তাহলে উপকার হলো না। অতএব এই তিনটাকে একসাথে নিতে হবে। 6.5 কিলোমিটার দীর্ঘ বে টার্মিনালের 1225 মিটার দৈর্ঘ্যের 2টি টার্মিনাল নির্মাণ করা হবে। এছাড়া 1250 মিটার দৈর্ঘ্যের হবে বন্দরের মাল্টিপারপাস টার্মিনাল। আর 2030 সালে সম্ভাব্য অপারেশনে যাওয়া এই বে টার্মিনালে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে সিঙ্গাপুর পোর্ট অথরিটি, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণার পর এক ব্যক্তির নামে সিম সংখ্যা 10 থেকে 7টিতে নামানোর উদ্যোগ নিচ্ছে বিটিআরসি। কমিশন বলছে শিগগিরই আনুষ্ঠানিক চিঠি দিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাওয়া হবে। তবে সিম কার্ড কমানোর উদ্যোগ নিয়ে আপত্তি তুলেছে মোবাইল অপারেটররা। তারা বলছে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে 1 কোটি 20 লাখ গ্রাহকের 3 কোটি 80 লাখ সিম কার্ড বন্ধ হবে। শুভ খানের রিপোর্ট। তারবিহীন ওয়াইফাই সেবা, ভেহিকেল ট্র্যাকিং সহ নানা কাজে বাড়ছে সিম কার্ডের ব্যবহার। অপরদিকে আর্থিক জালিয়াতি, প্রতারণা সহ অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে মোবাইল ফোনের মাধ্যমে। এসব অপরাধ নিয়ন্ত্রণে 1 নভেম্বর থেকে এক ব্যক্তির নামে সিম সংখ্যা 15 থেকে নামানো হয়েছে 10টিতে। এতে বন্ধ হচ্ছে প্রায় 67 লাখ সিম। এই রেশ না কাটতেই জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিম সংখ্যা 10 থেকে 7টিতে নামানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগে আমরা হয়তো 7টার ভিতরে যদি আসতে পারি। বিটিআরসির তথ্য মতে বর্তমানে দেশে প্রায় 6 কোটি 76 লাখ গ্রাহকের হাতে আছে 18 কোটি 79 লাখ মোবাইল সিম। এর মধ্যে প্রায় 80% গ্রাহকের নামে আছে 1 থেকে 5টি সিম কার্ড। 6 থেকে 10টি সিম কার্ড আছে 1 কোটি 20 লাখ গ্রাহকের। সরকারি ঘোষণা বাস্তবায়ন হলে বন্ধ হবে 3 কোটি 80 লাখ সিম কার্ড। যারা ব্যবসা বাণিজ্য করে ওনাদের কিন্তু সিম বেশি লাগে। 3টা থেকে 4টা সিম হইলে হয়, 2টা হইলে হয়। আমি কিভাবে ইউজ করতেছি এটা অবশ্যই আমাদের নৈতিকতার উপর ডিপেন্ড করবে। প্রতিটি সিম কার্ডে বড় অঙ্কের ভর্তুকি দেয় মোবাইল অপারেটররা। তাদের দাবি সিম সংখ্যা কমালে বছরে 2000 কোটি টাকার রাজস্ব বঞ্চিত হবে সরকার। গলতটা হচ্ছে আসলে ন্যাশনাল আইডি ডেটাবেস চুরি হয়ে গেছে। আপনি সিম একটা করলেও যা অবস্থা হবে, 20টা করলেও তাই হবে। ব্যাপারটা ইভালুয়েটেড হোক, ইমিডিয়েটলি হয়তো আবার ইমিডিয়েটলি সাথে নেমে আসা উইল বি ভেরি ভেরি চ্যালেঞ্জিং। সব স্টেক হোল্ডার আছে, কিভাবে এই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিসকে আমরা চেক করতে পারি, নট বাই রিডিউসিং সিমস। বিটিআরসি বলছে আইওটি সেবার জন্য আলাদা সিরিজের সিম কার্ড দেওয়া হচ্ছে। ব্যক্তিগত ব্যবহারের জন্য সিম সংখ্যা 10 থেকে আরও কমাতে সরকারের চূড়ান্ত মতামত চেয়ে চিঠি দেওয়া হবে। একটা মানুষের ইভেন 10টা সিম থাকার কোনো যৌক্তিকতা নাই। আসলে সরকারের অনুমোদন চাবো, সরকারের মতামত চাবো এই ব্যাপারে, যে আমরা আরো এক ধাপ নামিয়ে নিয়ে আসবো। বর্তমানে এক ব্যক্তির নামে ভারতে 9টি, পাকিস্তানে 5টি ও মালদ্বীপে 10টি সিম নেওয়া যায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। কাজ শেষে ফেরা হলো না বাড়ি। রংপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল প্রাইভেট কার। প্রাণ গেল তিস্তা পাওয়ার প্ল্যান্টের প্রকৌশলী সহ 2 জনের, আহত আরও 1 জন। জাতীয় প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। মেঘ, টানা 22তম দিনের মতো ইবতেদায়ী মাদ্রাসার যে সকল আন্দোলনরত শিক্ষকরা রয়েছেন সে সকল শিক্ষকদের যে অবস্থান ধর্মঘট সেটি তারা পর্যায়ক্রমে পালন করছেন। এবং আমরা দেখছি যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক যে স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার গত 28 জানুয়ারি 2025 থেকে অর্থাৎ এই তারিখে সরকার কর্তৃক পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা মূলত এই অবস্থান ধর্মঘট পালন করছেন। এবং
সকালে এসে আমরা এখানকার আন্দোলনরত যে সকল শিক্ষকরা রয়েছেন এবং এখানকার যে মূল সমন্বয়ক রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে তারা মূলত বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান ধর্মঘট অর্থাৎ এই আন্দোলন লাগাতার চলতেই থাকবে। এবং সেই সঙ্গে একটি নতুন করে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত এখানকার যে মূল সমন্বয়ক রয়েছেন তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছে যে অনুদানভুক্ত প্রায় 1089টির মতো ফাইল এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে আছে, যেটি স্বাক্ষর হলেই সচিবালয়ে আসলেই এবং সেটির প্রজ্ঞাপন জারি হবে। তবে তারা বলছেন যে শুধুমাত্র অনুদানভুক্ত যে প্রজ্ঞাপন সেটি জারি হলেও হবে না, অনুদানবিহীন যে সকল 13 থেকে 14,000 শিক্ষকদের প্রতিষ্ঠানের যে সকল শিক্ষকরা রয়েছেন তাদেরও মূলত প্রজ্ঞাপন জারি করতে হবে। এবং সেই সঙ্গে আমরা জানি যে ইত্তেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে 12 অক্টোবর অবস্থান কর্মসূচি শুরু করেন মূলত শিক্ষকরা এবং তারপরেই কিন্তু যে লাগাতার যে অবস্থান ধর্মঘট সেটি তারা কিন্তু পর্যায়ক্রমে পালন করছেন। এবং এখানে আমরা সকাল থেকে এসেই যে আন্দোলনরত শিক্ষকরা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বারবার একটি কথাই বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে না এবং যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরে যাবেন না বলে তারা আমাদেরকে তেমনটাই জানিয়েছে। তো এই ছিল জাতীয় প্রেস ক্লাব থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে হাসপাতালের বর্জ্য বাইরে বিক্রি যেন ওপেন সিক্রেট। এর পেছনে কাজ করছে হাসপাতাল, সিটি কর্পোরেশন ও বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত একটি চক্র। যথাযথ প্রক্রিয়ায় জীবাণুমুক্ত না করে বর্জ্য থেকে সংগ্রহ করা চিকিৎসা সরঞ্জাম ফের ব্যবহার করায় ঝুঁকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। মেডিকেল বর্জ্য বাণিজ্য নিয়ে কামরুল হাসানের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। চিকিৎসা বর্জ্যকে স্পর্শকাতর হিসেবে গণ্য করা হলেও বিষয়টি নিয়ে অনেকটাই উদাসীন হাসপাতালগুলো। এ ধরনের বর্জ্য ব্যবস্থাপনাকে শৃঙ্খলায় আনতে 2008 সালে নীতিমালা প্রণয়ন করা হলেও তা রয়ে গেছে কেবল কাগজে কলমেই। মাঠ পর্যায়ে এর খুব একটা প্রতিফলন নেই। নীতিমালায় মেডিকেল বর্জ্য অপসারণ, ধ্বংস করা ও প্রক্রিয়াজাত নিয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকলেও মানা হচ্ছে না মোটেও। তদারকির জন্য দায়িত্বশীলরা যেন দেখেও দেখেন না, ফলে মেডিকেল বর্জ্য নিয়ে ঝুঁকি এড়ানো যাচ্ছে না। অনুসন্ধান বলছে হাসপাতাল থেকে পাওয়া 2 ধরনের চিকিৎসা বর্জ্য অবৈধভাবে বাইরে বিক্রি হয়। এজন্য হাসপাতালগুলোতে রয়েছে আলাদা সিন্ডিকেট। চিকিৎসা কাজে ব্যবহৃত কাচের বোতল, সিরিঞ্জ, স্যালাইন ব্যাগ ও প্লাস্টিক নল সহ যেসব বর্জ্য নষ্ট করে ফেলার কথা তা চলে যায় একটি পক্ষের কাছে। এগুলো ধরনের কিছুটা খরচ পানি হয়, এগুলো আমরা বিক্রি করি, যেটা জাস্ট হাসা কথা, এটা কোনো মিছা কথা। কিনা না পার্টি আছে, মানে লোক আছে, সব সময় না, প্রতিদিন আসে। পরবর্তীতে এই সিন্ডিকেটের মাধ্যমে পুনঃব্যবহারযোগ্য বর্জ্য সঠিক প্রক্রিয়ায় জীবাণুমুক্ত না করেই পরিষ্কার ও প্যাকেটজাত করে ওষুধের দোকান, বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পৌঁছে যায়। এসব উপকরণ সঠিকভাবে জীবাণুমুক্ত না হলে পুনঃব্যবহারে থাকে সংক্রামক রোগের ঝুঁকি। প্রায় একই অবস্থা পুনঃচক্রায়নযোগ্য চিকিৎসা বর্জ্যের ক্ষেত্রে। ব্যবহৃত সিরিঞ্জ, ব্লেড, ছুরি, কাঁচি, রক্তের ব্যাগ ও নল, ধাতব উপকরণ নষ্ট না করে সংক্রামিত অবস্থাতেই ভাঙারি দোকানে বিক্রি করা হয়। এসব বর্জ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টদের থাকে বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। করতে করতে একটু অভ্যাস হয়ে গেছে, প্রায় 7-8 বছর ধরে করতেছি, তো আল্লাহর মধ্যে কোনো কিছু হয়নি। আমার আগে আরো অনেকজনই করছে। শুধু মেডিকেল বর্জ্যকে ঘিরে পুরান ঢাকার চকবাজার ও লালবাগ এলাকায় গড়ে উঠেছে শতাধিক ভাঙারির দোকান। এর মধ্যে নামাপাড়া, টাইগার গলি, ইসলামবাগ, বাঁশপট্টি, শহীদনগর, কিল্লার মোড় বিশেষভাবে উল্লেখযোগ্য। সরজমিনে দেখা গেছে এসব এলাকায় গড়ে ওঠা ছোট ছোট দোকানে মজুত রাখা হয়েছে পরিত্যক্ত স্যালাইন, সিরিঞ্জ, নল, যা অরক্ষিতভাবেই বাছাই করছে শিশু থেকে বিভিন্ন বয়সী মানুষ। হাত সুই ঢেকে হাত কাইটা বহুত কিছু, স্বাস্থ্য খারাপ হলে তো আর করার কিছু নেই, পেটে তো বাদ দেওয়া লাগবে।
টিআইবি বলছে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত আইনে বিভিন্ন দুর্বলতা রয়েছে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারের কার্যালয় সহ সংশ্লিষ্ট অংশীজনদের আন্তরিকতার ঘাটতি রয়েছে। আমাদের আইনে ঘাটতি আছে, বিধিমালাতে ঘাটতি আছে, কিন্তু যতটুকু আছে সেটা যথাযথ প্রয়োগ হয় না। যারা ওর সাথে অনিয়মের সাথে জড়িত, নিয়মগুলি বিধিগুলো লঙ্ঘন করছে না, তাদেরকে জল দিতে আনতে হবে। অনেকগুলো কিন্তু স্টেক হোল্ডার আছে, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশনগুলো, পৌরসভাগুলো, বিভাগীয় কমিশনারদের কার্যালয়, এদের সকলের কিন্তু মানে দায়িত্ব হচ্ছে যে এই যে চেইনটা আমার চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা, স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিত করা, প্রত্যেকেরই ভূমিকা আছে। মেডিকেল বর্জ্য নিয়ে চলমান অব্যবস্থাপনা কাটিয়ে উঠতে সরকারের সংশ্লিষ্ট মহল এখনই এগিয়ে না এলে ভবিষ্যতে এই সমস্যা আরও প্রকট হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। লঘুচাপের কারণে বৃষ্টিতে রাজশাহীর 5টি উপজেলায় প্রায় 7,000 হেক্টর ফসলি জমির ধান পানিতে তলিয়ে গেছে, ভেসে গেছে শত শত পুকুরের মাছ। এ নিয়ে বিস্তারিত জানতে রাজশাহীর তানোর উপজেলায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহীতে মোট 9টি উপজেলা রয়েছে। এই 9টি উপজেলার মধ্যে 6টি উপজেলায় কিন্তু পানিতে তলিয়ে গেছে। আপনারা দেখছেন যে সেই চিত্রটি রাজশাহীর যে তানোর উপজেলায়, সেই উপজেলায় আমরা অবস্থান করছি এখন। সেই উপজেলায় আমরা শত শত বিঘা এখানে জমি দেখেছি যে পানির নিচে তলিয়ে গেছে, এবং এখানে কিন্তু যে ফসলগুলো হচ্ছিল এর মধ্যে সবচেয়ে বেশি আমরা দেখেছি ধান। এই ধানগুলো কিন্তু এখন অর্ধেকেরও বেশি, কোনো কোনো জায়গায় আমরা দেখেছি যে পুরো ধানই কিন্তু একেবারে পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা যেটি জানিয়েছেন যে আসলে গত শনিবার রাতে এক রাতের সেই বৃষ্টিতেই কিন্তু এই বেহাল দশা কিন্তু রাজশাহী জেলা জুড়ে বিরাজ করছে। সব মিলে কৃষকদের একেবারে চরম একটি খারাপ অবস্থা হচ্ছে। তারা যেটি বলছেন যে এই ধানগুলো আসলে এক সপ্তাহ পর, কোনো কোনো ধান হয়তো 2 সপ্তাহ পরে কিন্তু কাটার কথা ছিল। এরই মধ্যে কিন্তু আপনারা দেখছেন যে অনেকেই কিন্তু এই ধানগুলো নিয়ে আসছেন কেটে, কিন্তু এই ধানগুলো এখন আসলে গবাদি পশুকে খাওয়ানো ছাড়ার কোনো উপায় নেই, এমনটি আসলে তারা বলছেন। কিন্তু এই ধানগুলো কিছুদিন পরে আসলে তাদের ঘরে তোলার কথা ছিল। এমন একটি পরিস্থিতি এখন রয়েছে যে রাজশাহীর যে পুরো মাঠ জুড়ে আমরা দেখেছি যে যত পুকুর আছে, প্রায় 1000-এরও বেশি পুকুর এখানে কিন্তু তলিয়ে গেছে, যেই কারণে পুকুরগুলোর মাছ কিন্তু বেরিয়ে গেছে, এবং চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কৃষকরা এবং যারা মাছের খামারি আছেন তারা। সব মিলিয়ে যদি বলা চলে, এই 1000-এরও বেশি যে পুকুরের কিন্তু মাছ, এই মাছগুলো এখন খালে বিলে কিন্তু ছড়িয়ে পড়েছে। অনেকে এখন আসলে এই মাছগুলো ধরছেন। আমরা আসার সময় পবা, বিশেষ করে বাগমারা এবং এই তানোর উপজেলায় আমরা দেখেছি, মোহনপুর উপজেলায় দেখেছি, সেখানে পানের বরজও কিন্তু এই বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছেন। সব মিলিয়ে আসলে এই বৃষ্টিতে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন এই খামারিরা এবং সাধারণ কৃষকরা। তারা যেটি বলছেন এই ক্ষতি আসলে অপূরণীয় ক্ষতি, যেহেতু আর কিছুদিন পরে ধানগুলো আসলে তাদের গোলায় ওঠার কথা ছিল, কিন্তু এখন এই ক্ষতি আসলে তারা কিভাবে কাটিয়ে উঠবেন সেটি আসলে তারা ভেবে পাচ্ছেন না। সব মিলে আসলে এখন পর্যন্ত প্রশাসনের কোনো কর্মকর্তারাও আসলে এই বিষয়ে কোনো খোঁজ খবর করছেন না, এবং তারা কিন্তু চরম বেকায়দার মধ্যে পড়েছেন। যেই ধান আসলে কিছুদিন পরে আসলে তাদের বাড়িতে উঠবে, সেই ধান এখন পুরো মাঠ জুড়ে আসলে এভাবে পানি, এবং এই অধিকাংশ ধানই কিন্তু আসলে নষ্ট হয়ে যাবে বলে তারা বলছেন। সব মিলে আমার কাছে এই ছিল রাজশাহীর তানোর উপজেলা থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। 2 মাস না পেরোতেই আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাত। দেশটির উত্তরাঞ্চলে 6.3 মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত 7 জন প্রাণ হারিয়েছেন, আহত 1.5 শতাধিক। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল দেশটির মাজারি শরীফ শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে 28 কিলোমিটার গভীরে। উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় সময় রোববার মধ্যরাতে আফগানিস্তানের উত্তরাঞ্চলে 6.3 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল মাজারি শরীফ শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে যান। হুড়োহুড়ি করে বের হতে গিয়ে আহত হন অনেকে, এতে প্রাণ গেছে বেশ কয়েকজনের। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাজারি শরীফের কাছে, ভূপৃষ্ঠ থেকে 28 কিলোমিটার গভীরে। এ ঘটনায় উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এর আগে চলতি বছরের আগস্টে আফগানিস্তানের পূর্বাঞ্চলে 6 মাত্রার ভূমিকম্পে 2200 জনের বেশি মানুষ প্রাণ হারান। এছাড়া 2023 সালে পশ্চিমাঞ্চলীয় হেরাত এবং 2022 সালে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষ মারা যান। ধসে পড়েছিল হাজার হাজার ঘরবাড়ি। নাসরিন রুমি, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যেও থামেনি ইসরায়েলি বর্বরতা। এবার দক্ষিণ লেবাননের নাবাতিয়ায় ইসরায়েলি হামলায় 4 জন নিহত হয়েছেন। এদিকে গাজার দক্ষিণের ইয়েলো লাইন ঘিরে তৈরি হয়েছে নতুন মানবিক সংকট। সহায়তা প্রবেশে বাধা, পানি ও ওষুধের অভাব সব মিলিয়ে বাসিন্দারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতেই এখনও যুদ্ধ শেষ হয়নি বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দক্ষিণ লেবাননের নাবাতিয়ার আকাশে আচমকা ভেসে ওঠে ইসরায়েলি যুদ্ধবিমান। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় নাবাতিয়ার একটি আবাসিক ভবন। চারদিকে ধোঁয়া আর ধ্বংসাবশেষ। আতঙ্কে ছোটাছুটি করেন আশপাশের মানুষ। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। স্থানীয়রা বলছেন হামলার লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহর যোগাযোগ কেন্দ্র। স্বজনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। হামলায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হয় শহরের প্রধান মসজিদ প্রাঙ্গণে। জানাজায় অংশ নেন হিজবুল্লাহর রাজনৈতিক শাখার প্রতিনিধিরাও। ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভেঙে বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ তাদের। গাজার দক্ষিণের ইয়েলো লাইন ঘিরে তৈরি হয়েছে নতুন মানবিক সংকট। সহায়তা প্রবেশে বাধা, পানি ও ওষুধের অভাব সব মিলিয়ে বাসিন্দারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। ইয়েলো লাইনের কাছে বসবাসরত ফিলিস্তিনিরা জানান তারা নিজেদের বাড়িতে পৌঁছাতে পারছেন না। সীমারেখার কারণে প্রয়োজনীয় বস্তু, বিশেষ করে শীতকালীন পোশাকও সংগ্রহ করতে পারছেন না। প্রতিদিনই গুলির শব্দ, ট্যাঙ্কের অগ্রগতি এবং অজানা হুমকির মধ্যে জীবনযাপন করছেন তারা। এদিকে যুদ্ধবিরতি মানে যুদ্ধের সমাপ্তি নয় বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিজবুল্লাহ পুনরায় সশস্ত্র হওয়ার চেষ্টা করলে ইসরায়েল চুক্তি ভঙ্গের প্রেক্ষিতে প্রতিরক্ষা কর্মসূচি চালাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আন্তর্জাতিক মানবিক সংগঠন রেড ক্রস এবং মিশরীয় টিম ইয়েলো লাইন পার হয়ে ইসরায়েলি জিম্মিদের মরদেহ খুঁজতে প্রবেশ করেছে। হামাস 17 জন জিম্মির লাশ হস্তান্তর করেছে এবং 20 জন জীবিত বন্দীকে মুক্ত করেছে বলেও জানিয়েছে সংগঠনগুলো। এর মধ্যে গাজা থেকে আরও 3 ইসরায়েলি জিম্মির মরদেহ দেশে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন নেতানিয়াহু। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি চাওয়া 11 প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ল 3টি। প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পে অর্ডার জমা না দেওয়ার কারণে দুটো পুরানো দল চিটাগং কিংসের এসকিউ স্পোর্টস এবং খুলনার মাইন্ড ট্রি আর থাকছে না। বাদ পড়া অন্যটি এবারই প্রথম নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি চাওয়া বাংলামার্ক। আগামী 4 নভেম্বর টিকে থাকা 8 প্রতিষ্ঠানের মধ্যে থেকেই এবারে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। যোগ্যতা আসলে যারা ভালো তারাই আসবে, দ্যাট ইজ দ্য যোগ্যতা। যারা খারাপ মন্দের ভালো আসলে আমরা খুঁজছি। চীনের দুঃখ হুয়াংহো আর বাংলাদেশ ক্রিকেটের দুঃখ বিপিএল। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি এতদিনেও পায়নি পেশাদার কোনো রূপ, যে কারণে প্রতিবার একরাশ আশা দেখিয়ে শুরু হলেও কোন আসরের চেয়ে কোন আসর বেশি খারাপ থেকে যায় সেই প্রতিযোগিতা। তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন, যার প্রমাণ বিসিবির আইনজীবীর এই বক্তব্য। প্রমাণটা আরও শক্তপোক্ত করল বোর্ডের কার্যক্রম। এবারের আসরে ফ্র্যাঞ্চাইজি চাওয়া 11 প্রতিষ্ঠানের মধ্যে 3টিকেই বাদ দিয়েছে গভর্নিং কাউন্সিল। মূলত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ফ্র্যাঞ্চাইজি ফির পে অর্ডার জমা না দেয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। এতদিন কাগজে কলমে থাকলেও এবার শুরু থেকেই হার্ডলাইনে বিসিবি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল গভর্নিং কাউন্সিল 3টি প্রতিষ্ঠানকে ইউআই প্রক্রিয়ার অনুমোদিত নন কমপ্লায়েন্ট হিসেবে চিহ্নিত করেছে। প্রতিষ্ঠানগুলি হলো এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ, বাংলামার্ক লিমিটেড, মাইন্ড ট্রি ও রূপসী কংক্রিট লিমিটেড কনসোর্টিয়াম। ইউআইতে যে ডকুমেন্ট দেওয়ার কথা ছিল সেই ডকুমেন্টগুলি ওনারা ইনক্লুডিং পে অর্ডার 2 কোটি টাকা, ইনক্লুডিং পে অর্ডার এইগুলি সহকারে এর জন্য ওনারা কোয়ালিফাই করেনি। সময় নেই খুব একটা, দ্রুতই ঘোষণা করতে হবে ফ্র্যাঞ্চাইজিদের নাম। এত তাড়াহুড়াতেও কোনো ভুল করতে চায় না গভর্নিং কাউন্সিল, তাই তাদের স্পষ্ট বার্তা, টিকে থাকা 8 প্রতিষ্ঠান থেকেই দেয়া হবে এবারের ফ্র্যাঞ্চাইজি। তবে শর্ত পূরণ করতে না পারলে রাখা হবে না কাউকেই। আমরা তো বলছি যে 4টা, সেটা আসলে পরে বলতে পারবো 4টা 5টা 6টা যেটাই হয়, আমরা জোর করে টিম নিব না। গত বিপিএল এর চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি মালিক প্রতিষ্ঠানের সঙ্গে বিসিবির টানাপোড়েন বেশ পুরানো, কিন্তু এবার আর কোনো সুযোগ দিতে রাজি নয় বোর্ড। তাই তো অভিযোগের পাহাড় কমানোর জন্য আইনি পথেই এগোচ্ছে বিসিবি। শন টেট তাদের কাছে প্রায় $37,000 পায়,
রোজ ভিউ হোটেল সিলেট, তারা প্রায় 17 লক্ষ টাকার একটা ক্লিপ দিয়েছে। তারপরে আপনার আমাদের শেরাটন হোটেল একটা 29 লক্ষ টাকার ক্লেম দিয়েছে। তার কাছ থেকে টাকা রিকভার করার জন্য যত আইনি প্রক্রিয়া কোনোটাই আমরা কোনো কার্পণ্য রাখছি না, এন্ড উই আর টেকিং ভেরি স্ট্রং লিগ্যাল অ্যাকশন। এবারের বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রে বিসিবির প্রায়োরিটি দুটো। আর্থিক লেনদেনের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের মেনে চলতে হবে অ্যান্টি ফিক্সিং আইন। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। বাফুফে সভাপতির আমন্ত্রণে এএফসি প্রেসিডেন্ট শেখ সালমানের সঙ্গে ঢাকায় আসছেন সৌদি আরবের ফুটবল ফেডারেশন প্রধান। আগামী 23 নভেম্বর আসার কথা এশিয়ার ফুটবলের দুই প্রভাবশালী কর্তার। সৌদি ফুটবল ফেডারেশন প্রধানের এ সফরে সফল অংশীদারিত্বের আশা বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আওয়ালের। এছাড়া সৌদি আরবের নারী ফুটবল দলকে সহযোগিতা দেওয়ার পরিকল্পনাও আছে বাফুফে সভাপতির। এদিকে বাংলাদেশকে হোম ভেন্যু হিসেবে ব্যবহারের জন্য নেপাল, ভুটানের পাশাপাশি ইরাক, সিরিয়া সহ বেশ কয়েকটি দেশের আলোচনা চলছে বলেও জানিয়েছেন বাফুফে প্রধান। জাতীয় দল ও অনূর্ধ্ব 20 পর্যায়ে এবছর এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত বছর 26 অক্টোবর বাফুফের সভাপতি পদে তাবিথ আউয়াল দায়িত্ব নেওয়ার পর এএফসির সঙ্গে সম্পর্কের বেশ উন্নতি হয়েছে বাংলাদেশের। তারই ধারাবাহিকতায় আগামী 23 নভেম্বর ঢাকায় আসছেন এশিয়ান ফুটবল কনফেডারেশন প্রধান শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। তবে এরই মধ্যে নতুন সুখবর দিয়েছে ফেডারেশন। তাবিথ আউয়ালের আমন্ত্রণে এএফসি প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ সফরে আসতে রাজি হয়েছেন সৌদি আরবের ফুটবল ফেডারেশন প্রধান ইয়াসের বিন আল মিসেহাল। সৌদি ফুটবল ফেডারেশন প্রধানের এই সফর দেশের ফুটবলের জন্য বেশ ইতিবাচক হিসেবে দেখছেন বাফুফের সভাপতি। আমাদের হাই পারফরমেন্স স্টেডিয়াম, একাডেমি ডেভেলপমেন্ট, সাউদি লিগে বাংলাদেশি প্লেয়ারদের কিছু চান্স দেওয়া, যদিও সেকেন্ড বা থার্ড লিগে হতেও পারে, জয়েন্ট ট্রেনিং উইমেন্সদের জন্য, কারণ সাউদি আরবিয়াতে উইমেন টিম অত ভালো না। আমি অফার করেছি দেন ওয়াই নট বাংলাদেশ তোমাদের উইমেন্স টিমকে আমরা হেল্প করি। একটা হোলিস্টিক এমওইউতে আমরা দিকে যাচ্ছি। এএফসির কাছ থেকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে স্বীকৃতি পেলেও মিয়ানমারের আপত্তির কারণে আগামী 13 নভেম্বর আফগানিস্তান মিয়ানমার ম্যাচ আয়োজন করতে পারছে না বাফুফে। তবে এ বিষয়ে সুখবর দিয়েছেন বাফুফের সভাপতি। খালি আফগানিস্তান না, আপনি জানেন যে পাশাপাশি দেশ ভুটান, নেপাল তারাও হোম ম্যাচ খেলতে পারে না। আরও সিরিয়া, ইরাক তারাও আমার সাথে কথা বলছে যে বাংলাদেশকে তারা লং টার্ম হোম হিসেবে ইউজ করতে পারে কিনা। দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাফুফে। আমাদের ফোকাস থাকবে। পারভিন আক্তার, সময় সংবাদ, চাঁদপুর। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে সংকট ঘনীভূত। নভেম্বর হতে যাচ্ছে রাজনীতির গতিপথ নির্ধারণী মাস। তফসিলের আগে ইসুরাহা না হলে অনিশ্চিত গন্তব্যে যাবে দেশ, মত বিশ্লেষকের। খুলনায় ওয়ার্ড বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা, গুলিতে একজন নিহত, আহত একজন। মুন্সিগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ একজনের মৃত্যু। এবং বিশ্বব্যাংকের ঋণ ছাড়ের পরও প্রকল্পে ধীরগতি। সমালোচনার মুখে তড়িঘড়ি করে বে টার্মিনালের কাজ শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। চলতি বছর হবে ব্রেকওয়াটার নির্মাণ। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সাদিক হাসান ইমন। ধন্যবাদ রোজা। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।